বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে আবার একটি নতুন গল্প নিয়ে। তো এখন তো আমাদের এখানে প্রচণ্ড গরম, যেমন বৃষ্টি পড়ছে একদিকে ঠিকই, কিন্তু গরমটা তো কমেনি, গরমটা যে কে সেই আছে, বরং আরো ভ্যাপসা গরম লাগছে। তো যতই হোক, গরম কে চট করে কমে? সেই শীতকাল আসার আগে তো খুব গরম থাকবে। তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে একটি নতুন ভূতের গল্প নিয়ে হাজির। তো চলো বন্ধুরা, আজকের গল্পটি শুরু করা যাক। আজকের গল্প হচ্ছে অভিকের। অভিক মহারাষ্ট্রে একটা সরকারি চাকরি পেয়েছে। অভিক ছোট একটি গ্রাম থেকে বিলং করে, পশ্চিমবঙ্গের ছোট একটি গ্রাম, ওখান থেকেও বিলং করে। মানে ওর অবস্থা খুবই খারাপ ছিল। ওর মা বাড়িতে কাজ করতো, আর ওর বাবা দিনমজুরের কাজ করতো। কিন্তু অভিক বলতো যে না, বাবা মার আমি কষ্ট দেখতে পাচ্ছি না, আমি একদিন নিশ্চয়ই বড় কিছু করে দেখাবো, মানে বড় জায়গায় পৌঁছাবো। তো অভিক কিন্তু সেটা করে দেখিয়েছে। ও মাস্টার একটি মানে ভালোই সরকারি চাকরি পেয়েছে। তারপর ওখানে মানে বাড়ি ভাড়া নিয়ে আছে আর কি। মানে চাকরি তো বেশি দিন হয়, চাকরি 3 থেকে 4 বছর সবে হয়েছে আর কি, চাকরি ওর বেশি দিন হয়নি। তো যাই হোক, বাড়ি ভাড়াতেই ও আছে। কেননা মহারাষ্ট্রের ফ্ল্যাটের দাম প্রচুর, মানে বাড়ি নিয়ে বললেই চলে, মানে বাড়ি খুব কম আছে। মানে ম্যাক্সিমাম লোক মহারাষ্ট্রের ফ্ল্যাটেই দেখা যায়। আর মহারাষ্ট্রের থাকে কোথায়? ও মুম্বাইতে চাকরি করে। মুম্বাইতে তো যেদিকে তাকাও সেই দিকেই ফ্ল্যাট বড় বড়, মানে বাড়ি কয়েক জায়গায় দেখা যাচ্ছে। বেশিরভাগই দেখা যাচ্ছে ফ্ল্যাট, শুধু বড় বড় ফ্ল্যাট, আকাশ ছোঁয়া ফ্ল্যাট যাকে বলে এক একটা। তো এই মানে এই 3-4 বছর চাকরি করা তো আর তো মানে মুম্বাইয়ের মতো জায়গা তো ফ্ল্যাট কেনা সম্ভব নয়। কিন্তু ওর টার্গেট আছে, ও সেটাতে ও তো সব পূরণ করেও নেবে। তার 2-4 বছর পর টার্গেট পূরণ হলো। মুম্বাইতে একটি ভালো ফ্ল্যাট পেলো, উপরে পেলো, মানে গ্রাউন্ড ফ্লোরে তো সব বুক হয়ে গেছিলো, উপরেও ফ্ল্যাটটি পেলো। তো ফ্ল্যাটটি পাওয়ার পর তো খুবই খুশি। তখন তার মা বাবাকে বললে যে বাবা, তুমি মুম্বাইতে চলে এসো, তোমার ছেলে চাকরি পেয়ে আজকে বড় জায়গায় দাঁড়িয়েছে, তুমি মুম্বাই চলে এসো, তোমাদের আর কষ্ট করার দরকার নেই, গ্রামের বাড়িটা থাকুক, তালা দেওয়া এখন, তুমি বরং মুম্বাইতে চলে এসো। তো বললো না বাবা, আমরা অত বড় শহরে যেতে পারবো না বাবা, কোথায় হাইটারি যাবো আর কি, তার থেকে বরং আমরা গ্রামেই ঠিক আছে বাবা, তুই যেন ভালো থাকিস কিন্তু। তো তখন বললো যে তো তোমাদের কোনো অসুবিধা হবে না থাকতে? বলছে না বাবা, এখানে তো আরো আত্মীয়রা তো আছে, গ্রামে তো একে অপরের বেশিরভাগই সব আত্মীয় তো একে অপরের, তো এখানে সবাই আছে, তো আমার মুম্বাইতে যাওয়ার ইচ্ছা নেই, তুই বরং ওখানে ভালোভাবে থাক। কিছুদিন পর বিয়েরও তড়িঘড়ি করে, যে বয়স তো হলো মোটামুটি, তখন ওর বয়স হয়ে গেছিলো 35 থেকে 36। তো অভিকের বয়স তো ভালোই হলো, তো মা বাবা বলছে যে বিয়েটা করে নে। সম্বন্ধ দেখা দেখেও চলছে আর কি। কিন্তু অভিকের দাদাতে বিয়ে করার ইচ্ছা নেই, তো 35-36 বছর না করলে আর কখন করবে? একদিন না তো একদিন করতেই হবে। তো অভিক বললো যে ঠিক আছে, তোমরা দেখো, আমার ওইসব নিয়ে মাথা ব্যথা নেই, মানে কোনো কিছু ফিক্সড হলে আমাকে অন্তত জানাবে একবার, যে এমইটিসিতে বিয়ে ঠিক করলাম। তার কিছুদিনের মধ্যেই ওর একটি মেয়ের সাথে পরিচয় হয় ওই মুম্বাইতেই। ও পশ্চিমবঙ্গ থেকে বিলং করে, একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। তোর সাথে আলাপ আলোচনার মধ্যে আস্তে আস্তে ভালোবাসা শুরু হয়। ওর বাড়ি ছিল ধানসিঁড়ি নামে একটি গ্রামে, মানে ঐশীর বাড়ি ছিল ধানসিঁড়ি গ্রামে। ওর মা বাবার অবস্থা ঠিক সেম সিচুয়েশন একদম, যেমন অভিকের মা বাবার অবস্থাও যেরকম, ঠিক সেই রকম ঐশীর মা বাবার অবস্থাও সেরকম। তো ও কোনো সূত্রে ও মুম্বাইতে আসে কাজের সূত্রে, আর একটা ভালো প্রাইভেট কোম্পানিতে জব পেয়ে যায়। তো আস্তে আস্তে আলাপ আলোচনার মধ্যে ভালোবাসা হওয়ার পর ওরা একদিন ঠিক করে যে একে অপরের মা বাবার সাথে দেখা করাবো। তো এবার মুম্বাই থেকে আসতে তো সময় তো লাগবে। তো এক কাজ করলো,
একে অপরে ফটো পাঠালো, দিয়ে ফোনেও কথাবার্তা হলো, ভিডিও কলও হলো, একটা আভাস যা বোঝা গেল ভালো, মানে অভিক ওর ঐশীর ছবিটা ওর মা বাবার কাছে হোয়াটসঅ্যাপে পাঠালো, আর ঐশী অভিকের ছবিটা ঐশীর মা বাবার কাছে হোয়াটসঅ্যাপে পাঠালো। তারপর বাকি কথাবার্তা যা টুকিটাকা হলো। পরে একদিন ওরা একে অপরের গ্রামের বাড়িতে গেল, গ্রামের বাড়িতে হয়ে কথাবার্তা হয়, সব কিছু পছন্দ, ছেলে মেয়ে একসাথে যেহেতু রাজি একে অপরকে, তো ওরা বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ে তো খুব ধুমধাম করে কাটলো। তো বিয়ের মোটামুটি 1 বছর পর বলে ঐশী, চলো এবার বাবার বাড়ি থেকে ঘুরে আসি, অনেকদিন হলো যাওয়া হয়নি, বাবার বাড়ি থেকে ঘুরে আসি। তো অভিক বললো দাঁড়াও, ঠিক আছে আমি ছুটি নিচ্ছি কিছুদিন, 1-2 সপ্তাহ ছুটি নিয়ে আমি যাবো ধানসিঁড়িও যাবো, আর তোমার আমার বাড়িও যাব। তো বললো ঠিক আছে, তুমি ছুটি নিয়ে নাও। তো ওইসব ছুটি নিল। ঐশী কিছুদিন পর ঐশীরা ওখান থেকে ট্রেনে করে এলো, ট্রেনে করে এসে তারপর ওই রুটের তো বাস আছে, তো ওই রুটের বাস, ধানসিঁড়ি যে রুটের বাস দেখা গেল, ওখানে সন্ধ্যার দিকে পৌঁছাও ধানসিঁড়িতে, মানে অনেক জার্নি করার পর ওরা ধানসিঁড়ি পৌঁছালো। তখন সন্ধে হয়ে গেছে, সন্ধে হয়ে যাওয়ার পর তো মানে গাড়ি তো পাওয়া যাচ্ছে না চট করে। ওরা একটা চায়ের দোকান সামনে দেখলো, বসে ওখানে বসে চাটা খেলো, একটু মাথাটা ধরেছিল প্রচন্ড জার্নি করার পর। তো ঐশী অভিক লক্ষ্য করতে হলো কোনো গাড়ি পাওয়া যায় কিনা, তো গাড়ি তো আর পাওয়া যাচ্ছে না। তো মহা মুশকিলে পড়লো ওরা। আর ওখান থেকে বাস স্ট্যান্ড থেকে মোটামুটি ওদের গ্রাম যেতে মোটামুটি আধ ঘন্টার উপর সময় লেগে যায়। তো দেখলো কোনো কিছু পাওয়া যাচ্ছে না, মহা মুশকিলে পড়েছে। তখন যেখানে চা খাচ্ছিল সেখানে একজন ভদ্রলোক বলল যে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কি, কোনো মানে কিছু কোনো বিপদে পড়েছেন কি আপনারা? বললো যে না না দাদা, বিপদ কিছু নয়, আমাদের ধানসিঁড়ি যাবো, এই মন্দিরের সামনে যাব, ওখানে বাড়িটা যাব, তো কোনো গাড়ি পাচ্ছি না এখন। তো বললো যে ঠিক আছে, আমার একজন পরিচিত টোটো আছে, ওকে ফোন করে দিচ্ছি, দীপুকে। তো দীপু ফোন তুললো, বললো যে ওই ভদ্রলোকেরই পরিচিত। তুমি বললো যে দুজন প্যাসেঞ্জার আছেন, ওনারা বিপদে পড়েছেন, তো ওদের ওই দুর্গা মন্দিরের সামনে নামিয়ে দিবি, ধানসিঁড়ি গাঁয়ের মাঝে যে দুর্গা মন্দিরটি আছে ওখানে তুই নামিয়ে দিবি ওনারা। তো বললো ঠিক আছে, আমি এখনই আসছি, আমি বাস স্ট্যান্ডে আছি, 2 মিনিট দাঁড়াও, আমি এখনই আসছি। তো তখন বললো যে ওই ছেলেটি আসছে, আপনারা বসুন, ওই নিয়ে যাবে আপনাদেরকে। তারপর তো ছেলেটি এসে হাজির, দীপু টোটো নিয়ে। তারপর এই ভদ্রলোককে ধন্যবাদ জানালো যে ভাগ্যিস আপনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে কোনো বিপদে আছে কিনা, নাহলে তো আজকে আমাদের যাওয়াটা খুব মুশকিলে পড়ে যেতাম আমরা। তো বলো না না, আমি আপনাদের সাহায্য করছি, এটা আমার কর্তব্য, ওটার জন্য থ্যাংক ইউ জানাবো কোনো দরকার নেই। বলো ঠিক আছে দাদা, আসছি। বললো হ্যাঁ। তারপর চায়ের বিল মিটিয়ে বা টোটোয় করে রওনা দিল। আর সেই সময় শুরু হয়েছে মেঘ, মানে বৃষ্টি আসবো আসবো করে প্রায়। তো ওরা টোটো তো ওদের চলছে, হট করে একটি মাঝে একটি জঙ্গলের কাছে খারাপ হয়ে গেল টোটো, ব্যাটারি একবার ডাউন। হট করে কি হলো, তো ব্যাটারি বলছে কোনো মতো গাড়িটা স্টার্ট নিচ্ছে না। এবার তো মহা বিপদে পড়লো ওরা, জঙ্গলের মানে দুপাশাড়ি জঙ্গল, আর শো শো করে হাওয়া দিচ্ছে, তখন প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে ঝড় আসার আগে যেমন হাওয়া দেয় আর কি, তো শো শো করে হাওয়া দিচ্ছে। তো ঐশী কিন্তু একটু ভয় পেয়ে গেল, অভিক কিন্তু ভয় পায়নি। অভিক বললো যে ঠিক আছে, দেখুন চেষ্টা করুন ব্যাটারি ট্যাটারি। তো অনেক চেষ্টা করলো দেবো, কিন্তু কোনো মতো ঠিক হয় না। তারপর বললো ঠিক আছে দাদা, এই নিন টাকাটা, আমরা এগাচ্ছি, এখানে তো কোনো গাড়ি পাওয়া যাবে না, এবং আস্তে আস্তে হাঁটতে হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে কিছুক্ষণ 5-10 মিনিট চলার পরে শুরু হয়ে গেল ঝমঝম করে বৃষ্টি নামিয়ে দিল। তো বৃষ্টি নামিয়ে দেওয়ার পর
এবার ওরা ছাতা বার করলো, ছাতা ওদের কাছে ছিল, কেননা ওরা যখনই কোথাও যেত ছাতাটি সবার আগে রাখতো আর কি, কেন বৃষ্টি হলে ছাতাটি একমাত্র ভরসা। তো ওরা সঙ্গে সঙ্গে দুজন ছাতাটি বার করলো। ছাতা বার করার পর দেখলো যে এখানে যদি কোনো আশ্রয় পাওয়া যায় তো ওখানে দাঁড়িয়ে থাকতাম, কেন এত বৃষ্টিতে তো ছাতা নিয়ে যাওয়া তো মুশকিল। তো দেখলো এখানে কোথাও কিচ্ছু নেই। তো দেখলো একটা বিশাল বড় বট গাছ আছে, তার পাশে একটি ভাঙা একটি দোকানের মতো ছাউনি, মানে একটি ছাউনির মতো করা আছে। দোকানটা বন্ধ হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে, মানে অনেক দিনকার পুরোনো দোকান, হয়তো চলেনি কোনো কারণবশত বা কিছু কারণবশত হয়তো বন্ধ হয়ে গেছে দোকানটা। আর পাশে বিশাল বড় একটা বট গাছ। তো বললো যে চলো ওইখানে বরং কিছুক্ষণ আমরা ওয়েট করি, বৃষ্টিটা বরং একটু থেমে যাক, ততক্ষণ কি আমরা হাঁটতে হাঁটতে চলে যাবো, আর যদি গাড়ি পেরিয়ে যায় তাতে আরও ভালো হয়, তাহলে আমার সোনায় সোহাগা বলতে গেলে। তো বললো ঠিক আছে, আমরা বরং এখানে কিছুক্ষণ ওয়েট করি। কিছুক্ষণ ওয়েট করলো, হঠাৎ উইসে একটু চমকে উঠলো। তো সেটা অভিক দেখে বলে উঠলো যে কি হলো উইসি, তুমি হঠাৎ চমকে গেল কেন? কি কোনো কিছু শরীর খারাপটা হলো, তোমার শরীর কি ভালো নেই এখন? বলে না গো, আমার মনে পড়লো একটা কথা। তো অভিক তখন বলছে যে কি কথা বলো তো ঐশী। তো ঐশী তখন বলল যে আমার মা বাবা কিন্তু বলতো অমাবস্যার রাতে এই জঙ্গলে যেন না কেউ দাঁড়ায়, বা গেলেও সঙ্গে সঙ্গে যেন পেরিয়ে যায়, কেউ যেন মানে না দাঁড়ায় আর কি। অন্তত অমাবস্যার রাতে এই বনছায়া জঙ্গলটি, মানে মাঝে একটি বড় জঙ্গল পড়ে, বনছায়া। তো সে তো বললো যে এই জঙ্গলে অনেক রকম অতি মানে সুপার ন্যাচারাল ব্যাপারও ঘটতে থাকে। তো তখন অভিক হেসে উঠলো। তখন যে হয়েছে বললো তোমার মা বাবা তোমার সাথে মজা করেছে, ভয় দেখিয়েছে। সে তো আমাদের বকুলতলা গ্রামে, মানে অভিকের বাড়ি হচ্ছে বকুলতলা গ্রামে। তো বকুলতলা গ্রামেও তো মা ভয় দেখাতো আমাকে যে ভূত আছে ভূত আছে, কিন্তু সত্যি কি বকুলতলাতে ভূত ছিল কোনো? কিন্তু ছিল না। ওটাও তো ঠিক সেই রকমই, বনসায়া জঙ্গলে কোনো ভূত নেই দেওয়া, তোমাকে মা বাবা ভয় দেখিয়েছে। কিন্তু ঐশী কিন্তু মানতে নারাজ। ঐশী বলে উঠলো না, শুধু মা বাবা কেন, গ্রামের অনেকেই এই জায়গাটা এড়িয়ে চলে, মানে খুব এমার্জেন্সি না থাকলে কেউ দাঁড়ায় না চট করে। তো অভিক তো ওইসব বিষয়ে কোনো মানে পাত্তাই নেই বলতে গেলে, ও মানে ওইসব বিষয়েও বিশ্বাসই করে না বলতে গেলে। তো অনেকক্ষণ হয়ে গেলো, বৃষ্টি কিছুটা হলো থামলো, পিটি পিটি পড়ছিল। তো বললো ঠিক আছে চলো এবার বেরিয়ে যাওয়া যাক। ও গেল, কিছুক্ষণ মোটামুটি 8:30-9টার দিকে ও ঘর পৌঁছে গেল ওরা দুজন। তো মেয়ে জামাইকে দেখে তো খুবই আনন্দিত ওরা। তারপর বললো যে হাত মুখ ধুয়ে তোমরা রেস্ট না, আমি তোমাদের জন্য খাবার তৈরি করে দিচ্ছি। আর অভিক তো মিষ্টি নিয়েই এসেছিল, মিষ্টিও ছিল সাথে মাছও ছিল। তো বললো আজকে তোমার জন্য মাছের ঝোল করে দিই, এত গরম গরম ভাত খাও আর মাছের ঝোল ভাত খাও। দিয়ে বললো ঠিক আছে, তা তো জমে যাবে। অভিক কিন্তু চুপচাপ খেয়ে নিল, খাওয়া দাওয়া করে নিল চুপচাপ, দিয়ে কিন্তু শুয়ে পড়লো। ও কিন্তু আর কোনো কথা বললো না। তারপর তো ঐশী তো মা বাবার সাথে অনেক গল্প করলো, মা বাবার সাথে এতদিন পরে দেখা হলো। ফোনেই তো কথা, কিন্তু ফোনে কথা হওয়া আর সাক্ষাৎ দেখা হওয়া দুটোর মধ্যে তো ডিফারেন্স আছে। তো ঐশী মা বাবার সাথে গল্প করতে থাকলো, অনেক রাত করার পর ঐশী ঘুমোলো। তারপর সকাল থেকে আবার অভিক উঠলো, চা খেলো, তারপর চুপচাপ একটি জায়গায় বসে রইলো। মানে অভিক যেন কোনো একটা বদলে গেল আজকে, মানে শ্বশুর বাড়িতে আসার পর থেকে ও যেন কোনো বদলে গেল। তো সেটা কিন্তু ঐশীর মা বাবাও লক্ষ্য করলো, যে জামাই বাবা জীবন তো খুব কথা বলতো, মানে কথা বলতে পছন্দ করতো, তো হঠাৎ কি এমন হলো যে সব চুপচাপ হয়ে গেল। তো সেই ব্যাপারে ঐশীও বলতে লাগলো যে দেখো অভিক, তুমি কথা বলছো না কেন মা বাবার সঙ্গে? এমনি সময় তো খুব গল্প করে আমার সাথে, তো তোকে এখন কয়েক কথা বলছো না তো? তো অভিক তখন আস্তে আস্তে মাথা নিচু করে বললো আমার কথা বলতে বেশি ভালো লাগে না, তো তুমি যাও এখন, আমাকে একা একা ছেড়ে দাও এখন। তো ভাবলো হয়তো শরীর টরীর খারাপ আছে, মানুষের তো শরীর খারাপ হতেই পারে,
তো ওইটার জন্যই হয়তো বলছে যে আমাকে একা ছেড়ে দাও, আমি একা থাকতে দাও। ও ঠিক আছে, তুমি বিশ্রাম করো। তো ওই সেই জিনিস দেখে তো খুবই খারাপ লাগে অভিকের এই সিচুয়েশন থেকে। হঠাৎ তারপরের দিন মোটামুটি রাত 1টা থেকে 2টোর দিক সময় বাইরের থেকে একটা কর্ম কর্ম করে আওয়াজ আসে, যেন কেউ চিবিয়ে কোনো কিছু হাড় চিবাচ্ছে। ও চুপি চুপি ঐশী দেখতে গেল। তো ঐশী দেখার পরে তো মানে ঐশী স্ট্রোক হয়ে যাওয়ার মতো সিচুয়েশন। দেখলো একটা ছাগলের মাথা কাটছে, কাটা মাথা। ও দেখি তখন শিউরে ওঠে। তখন তো ও তো প্রচন্ড ভয় পেয়ে যায়। ও চুপচাপ কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে শুয়ে যায়, মানে শোয়ার ভান করে। তারপর আস্তে আস্তে অভিক রুমে ঢুকলো, দিয়ে শুলো। অভিক দেখলো ঐশী ঘুমোচ্ছে, কিন্তু ঐশী যে ঘুমোচ্ছেন মানে ঘুমোয়নি, ঘুমানোর নাটক করছে, সেটা কিন্তু অভিক জানতে পারেনি। তার 2-4 দিন পরেই খবর শোনা যায় গ্রামের অন্যান্য ছাগল মুরগি খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে। কিছুদিন পরে গ্রামের লোক লক্ষ্য করে যে ঐশীর বাড়ির সামনে ছাগলের কাটা মাথা, তারপর মুরগির, তারপর ছাল টাল হাবি জাবি অনেক কিছু পাওয়া যায়। তো তখন তারা অনেকে কমপ্লেন করে যে তোমরা চুরি করছো হয়তো। কিন্তু তো ঐশী ওর মা বাবারা বললো যে এখন আমরা কিছু করিনি, হয়তো আমাদের ঘরের সামনে ফেলে দিয়ে যাচ্ছে কেউ। আর গ্রামের লোকও হয়তো কিছুটা বিশ্বাস করে, কারণ গ্রামের লোক ঐশীর মা বাবাকে জানে যে এরা ওরকম কোনো কাজ কোনোদিনই করতে পারে না, এটা অসম্ভব ওরা। কেননা অনেকদিন ধরেই ওনাদেরকে চিনি আমরা। তো নিশ্চয়ই কিছু অন্য একটা ব্যাপার আছে হয়তো। তো একদিন রাত্রিবেলা সেই সেম সিচুয়েশন ঘটনাটা ঘটলো। দিয়ে দেখলো একটি জ্যান্ত মুরগিকে চিবি চিবি খাচ্ছে আর অভিকের চার চোখটি লাল হয়ে গেছে পুরো একদম। মানে একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে যে ও অভিকের জায়গায় অন্য কেউ, ওর ভিতরে কোনো শয়তানি শক্তি ভর করেছে। তো এবার তো বুঝতে পারলো। তো গরম করে ওর ঐশী আর ওর মা ঘরে ঢুকে গেল। পরের দিন ঠিক করলো যে একটা তান্ত্রিক ডেকে আনবে। পরের দিন এসে তান্ত্রিক ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই বলে দেয় যে এই বাড়িতে কোনো অশুভ শক্তির বাস আছে। তো তখন ও বললো যে আপনার জামাইকে ডেকে আনুন, অভিককে ডেকে আনুন। তো অভিক তো কোনো মতে আসছে না, জোর করে আশেপাশের গ্রামের কিছু লোককে ডেকে এনে জোর করে ওকে বসায়, মানে হাত পা বেঁধে অভিককে আর কি। তো তখন তান্ত্রিক জিজ্ঞেস করছে তুই কে, তোর নাম বল, তুই কেন এর শরীরে ঢুকেছিস, তো এ তোর কি ক্ষতি করেছে। তখন অভিক বলে ওঠে যে অভিক মনে হয় ওর ভিতরে যে আত্মাটি বলে ওঠে যে আমি কাউকে ছাড়বো না, আমি সবাইকে শেষ করে দেবো এই গ্রামে। তো বললো কে তুই, আগে তুই তো পরিচয়টা দে, তুই কে, তুই কেন কেন এবার তুই এই গ্রামের মানুষদের মারতে চাইছিস। তো তখন ও বলে উঠলো আমি আবির। তো আবির নামটা শুনে সবাইকার বুকে ছ্যাদ করে উঠলো, এমনকি ঐশীর মা বাবার বুকেও ছ্যাদ করে উঠলো হঠাৎ। ঐশীও কিছু নামটা শোনা শোনা লাগছে এই গ্রামের। তো বললো, তো তান্ত্রিক বললো আবির কে, আবির তুই। তো বল, তো ওই তখন অভিক বলো সেটা আমি বলবো না। তো তারপর জিজ্ঞাসা করলো গ্রামের লোকেদের, তো গ্রামের লোকেদের মধ্যে একজন বৃদ্ধ বয়স্ক লোক বলে উঠলো যে আজ থেকে 10 বছর আগে একটি ছেলে এসেছিল গ্রামে। সে বলতো যে আমি গ্রামে একটি কাজের সূত্রে এসেছি, দিয়ে একটি ঘর ভাড়া নিয়েছিল গ্রামের মধ্যে, কিন্তু ওর উদ্দেশ্য ছিল অন্য। ও অনেক কিছু জাদু মন্ত্র করতো নাকি। তো জাদু মন্ত্র করার জন্য অনেক ছাগল মুরগি ওকে বলে দিতে হতো। তো একদিন সবাই এই ব্যাপারটা জানতে পারে, দিয়ে পরে জানতে পারে যে এই ছেলেটি অশুভ শক্তি নিয়ে খেলা করে, মানে অশুভ শক্তি দিয়ে কন্ট্রোল করার ক্ষমতা লাগে। তো সবাই একদিন গ্রামের মিলে প্ল্যান করে যে ওকে মেরে দেওয়ার, দিয়ে ওকে মেরে দিয়ে
ওই বট গাছটির পাশে পুঁতে দেয়। তারপর তখনই ও এসে বুঝে গেল যে তার জন্যই এরকম অভিকের অবস্থা। ওরা সেই বর্ষার রাতে বট গাছটার পাশে দাঁড়িয়েছিল না, তার মানে ওর ওই বট গাছের পাশেই ওই লোকটার কবরটি ছিল। তো তখন ও বলে উঠলো, ওই আত্মাটি, ওই আবির যার আত্মাটি বলে উঠলো যে এত সুন্দর শরীর ছেড়ে তো আমি যাবো না কোথাও। সেদিন বৃষ্টির রাতে আমি সুযোগ পেয়েছি, ওর পর্যন্ত ঢুকে গেছি। তো কোনো মতো বলছে তুই যা এখান থেকে, তুই যা এখান থেকে। তো বলছে না, কোনো মতো ছাড়বো না আমি। তো তখন তান্ত্রিক তান্ত্রিক নিজস্ব বল প্রয়োগ করে তন্ত্রশক্তির দ্বারা ফুঁ দেয় একটা, দিয়ে একটা পাউডারের গুঁড়ার মতো চোখে লেগে যায়। তো তখন ছটফট করতে শুরু করে, যে অনেক অনেকক্ষণ চেষ্টা করার পর তখন ওর শরীর ছেড়ে বেরিয়ে যায়। তখন অভিক অজ্ঞান হয়ে যায়। তারপর তো অভিকের জ্ঞান ফেরে। অভিকের তো কোনো মধ্যেই কিছু বিশ্বাস করতে চায় না, এইসব হয়েছে। কিন্তু ঐশী তো জানে, ওর মা বাবাও জানে, গ্রামের লোকেরাও জানে। তার কিছুদিন কাটানোর পর ওরা দুজনেই মুম্বাই চলে আসে। অভিক কিন্তু ওই ঘটনাটি আজও বিশ্বাস করে না, কিন্তু ঐশী তো জানে যে কোনটা সত্যি কোনটা মিথ্যা। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে।